নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। কেউ বা নাচে দারুণ পটু, কেউ বা দারুণ সুরে গান, কারোর গুণে তাক লেগে যায়, পরিবারের এরাই মান। আজকে এমনই চারজন দিদি নাচ গান আড্ডা গল্পে এই মঞ্চ জমজমাট করে তুলবে। শুনবো তাদের কথা। প্রথমে আছেন পিয়ালি মেটে। নমস্কার দিদি, আমি ডানকুনি থেকে এসেছি। আমি একজন চাকরি ছেড়ে কি করে স্বামীর গাড়ির ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে সফল ব্যবসাদার এবং একজন অলসো হোম মেকার, সেই গল্পই শোনাতে তোমাকে এসেছি। শুনবো তোমার গল্প পিয়ালি। এরপর আছে মহুয়া দত্ত। নমস্কার দিদি, আমি বিরাটি থেকে এসেছি। আমি একজন প্রফেশনাল সিঙ্গার এবং তার সাথে সবচাইতে বড় কথা আমি একজন মা। আমি কিভাবে আমার বাচ্চাদেরকে লালন পালন করে সুন্দর করে মানুষ করে এসেছি। মায়ের স্বপ্নই থাকে বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করা এবং বড় করা, এবং তার সাথে আমার বাচ্চাদের স্বপ্ন যে আমি দিদি নাম্বার 1-এ আসি এবং তোমার সাথে কিছুটা খুব সুন্দর মুহূর্ত কাটাই। সেই জন্যই আজকে তোমার কাছে আমার আশা। থ্যাংক ইউ মহুয়া, তোমার গল্প শুনবো এবং তোমার গানও শুনবো। রূপা উপাধ্যায়। আমি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর থেকে আসছি। নাচই আমাকে বাঁচতে শিখিয়েছে, আর এই নাচ নিয়ে একটি নৃত্য প্রতিষ্ঠান বানিয়ে সমাজে সুস্থ সংস্কৃতি প্রচারে এবং অনেক মানুষের আরও পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আমি এগিয়ে চলেছি। আর সেই গল্পই কিভাবে এগিয়ে যাচ্ছি সেই গল্পই তোমার কাছে। থ্যাংক ইউ, খুব ভালো, থ্যাংক ইউ রূপা। শ্রাবণী ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি হুগলির চণ্ডীতলা থেকে আসছি। জীবনে হেরে গিয়েও কীভাবে নতুন করে বাঁচা যায় সেই গল্পই তোমার সাথে শেয়ার করব। শুনবো তোমার গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বাজাইতে। পিয়ালি, সফল ব্যবসায়ী তুমি আজকে। হ্যাঁ দিদি, আমি এমন একটা ব্যবসার সাথে যুক্ত, সেটা হচ্ছে গাড়ির ব্যবসা। আমি একদম চাকরিজীবী ঘর থেকে কিন্তু এসেছি। আচ্ছা। আমার বাবা রাজ্য সরকারি চাকরি করতে এমনি ভালোভাবে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তারপরে আমার বিয়ে হয় ব্যবসাজীবী ঘরে। তো চাকরি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি পেয়েছিলাম। তারপর আমার স্বামী একটি গাড়ির ব্যবসা খোলে। ব্যবসাটা ভালো যাচ্ছিল না। তখন আমি ভাবলাম যে আমি চাকরিটা ছেড়ে যদি তার সাথে যদি যোগ দিই, তাহলে আমি মার্কেটিংয়ের দিকটা আমি ভালো করে দেখতে পারবো। আমি আস্তে আস্তে তার সাথে যুক্ত হলাম 2012 সালে। চাকরি ছেড়ে দিলে? হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিলাম। আমার বাড়ি যেহেতু ডানকুনিতে, তো ওই দিকটা পুরোটাই আমাদের কমার্শিয়াল এলাকা। তো আমি আমার স্বামীকে বললাম যে কমার্শিয়াল গাড়ি বেচলে কেমন হয়, নতুন কমার্শিয়াল গাড়ি। তো তার আগে কি হতো, মানে তোমাদের গাড়ির ব্যবসা কি করা হতো? সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলো হতো সেইগুলো কলকাতা থেকে আমি যুক্ত হয়েছি। কলকাতার বড় বড় যে শোরুমে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচে তাদের সাথে যুক্ত হয়েছি। এবার তারা আমাদের ব্যবহারে, তারা আমাদের বিশ্বাসে তারা এত দামি দামি গাড়ি আমাদের শোরুমে পাঠাতো। তারপরে আমি বললাম এখানে খুব কমার্শিয়াল গাড়ির খুব চাহিদা, রুটের গাড়ির খুব চাহিদা। তখন আমি বললাম এই রুটের যদি আমরা পারমিট বার করতে পারি তাহলে আমাদের কমার্শিয়াল গাড়িটা খুব বিক্রি হবে। কিন্তু কমার্শিয়াল গাড়ি বিক্রি করব কি করে? কমার্শিয়াল গাড়ির জন্য তো সেগুলো তো কিনে আমার শোরুমে রাখতে হবে। তখন আমরা প্রথমে কমার্শিয়াল গাড়ি কোনটাকে বলছো? ট্রাক, ভ্যান, যেগুলো রুটের গাড়ি চলছে, যেগুলো ধরুন রুট পারমিট হয় দিয়ে মাল সাপ্লাই হয়। হ্যাঁ, তো আমরা কোম্পানির সাথে যুক্ত হই। তখন ওরা বললো ঠিক আছে, সেই গাড়ি পাঠাতে আমি তখন 4টে ছেলেকে লাগাই। 4টে ছেলে আমাদের হুগলির চারিদিকে, মানে যাদের ব্যবসা, যাদের মানে ধরুন এই কমার্শিয়াল গাড়ির চাহিদা বেশি, আস্তে আস্তে তখন সেই গাড়িগুলোকে আমি বেচতে শুরু করি। তারপর আমি এই রুট পারমিটটা যখন বার করলাম তখন আমাকে আর কাস্টমার খুঁজে বেড়াতে হতো না, কাস্টমারই আমার কাছে চলে আসতো যে এই রুটটা আপনি বার করেছেন, তাহলে এই রুটের গাড়ি আমাকে তাহলে দিন। দিয়ে আমি আস্তে আস্তে কোনো মাসে 3টে 4টে 5টা 6টা করতে করতে আজকে আমার 7-8 বছর শোরুম হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আমি আজকে একটা থেকে আজকে 22খানা গাড়ি বিক্রি করি। তো এতদিন তো তোমার স্বামী ব্যবসাটা করতো। হ্যাঁ, স্বামী আমি আসার পরে এই নতুন নতুন আইডিয়াগুলো সব কটা তুমি ঢোকালে মাথায়? সব। তো তোমার মাথায় এগুলো এলো কোত্থেকে? তুমি তো এর সঙ্গে আমার যুক্ত ছিলে না। চাকরিজীবী ঘরের মেয়ে, যেহেতু আমি পড়াশোনাটা করেছি, মানে আমি গ্র্যাজুয়েশনটা করে ডিস্টেন্সে MBAও করে নিয়েছি, মার্কেটিংয়ে করেছি। এই জন্য কোন মার্কেটে কীরকম চাহিদা, কেমনভাবে লোকের সাথে কথা বলতে হবে, একটা কাস্টমারের সাথে, মানে এই লাইনে মেয়েরা খুব একটা থাকে না। এবার ধরুন একটা কাস্টমারের সাথে ডিল করা, আর একটা টাকার তো ব্যাপার না। একটা গাড়ির দাম ধরে নিন, একটা কমার্শিয়াল গাড়ি 6 লাখ 7 লাখ টাকা দাম, সেটাকে হ্যান্ডেল করা, তার সাথে এই যে গাড়ি আনাচ্ছি তার সাথে যে একটা ফিল্ড রাখা, তাকে ঠিক মতো সে যে গাড়ির দামটা আমাকে তো তাকে দিয়ে দিতে হবে, সেই যে যোগাযোগটা করা, তার সাথে যে এই যে ট্রানজাকশনটা এত ভালো রেখেছি বলে আজকে আমাকে সে সত্যি কথা এত টাকারও গাড়ি পাঠিয়ে দেয়। তো এখন পরিবারে তুমি, তোমার হাজবেন্ড, আমার বাচ্চা? হাজবেন্ড, আমার শাশুড়ি,
আমার মেয়ে, একটাই মেয়ে, 4 বছর। তো মোটামুটি কটা গাড়ি বিক্রি করতে পারো? এখন মোটামুটি ধরুন কোনো মাসে ধরুন 10টা, কোনো মাসে 15টা। বছরের শেষ তখন একটু গাড়ির দাম কমে যায়, ডিসকাউন্ট বেশি দিই আমরা, তো এখন ধরুন মোটামুটি 22-23টাতে হয়ে যায়। তাহলে দুজনে মিলে ব্যবসাটা একদম হ্যাঁ, দাঁড়িয়ে দুজনে গেছে। মিলে Very দিদি। good. আমার হাজবেন্ড খুব ভালো, আর আমার শাশুড়িও খুব ভালো। কোনো সময় আমি যে সকাল থেকে যে থাকি না, সব আমার শাশুড়ি সামলায়। আমার মেয়েকে সামলানো, আমার সংসার উনি না করলে তো আমি পারতাম না দিদি। যাই হোক, তারা সবাই সাথে আছে, তাদের আশীর্বাদ আছে বলেই আমি আজকে এত দূর পৌঁছাতে পেরেছি। ভেরি গুড। আরো উপরে ওঠো পিয়ালি। আপনি আশীর্বাদ করুন দিদি, আপনি হচ্ছেন খুব ট্রু ইন্সপিরেশন দিদি। এখন আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, মেয়ে কি খেলো কি করলো কেউ শুনতে চায় না। আপনি অন্তত শুনছেন আমরা কি করি, আমরা কোথায় যাব, বা আপনি তার জন্য ইন্সপিরেশন দেন। আমাদের পশ্চিমবাংলার দিদিরা এত ট্যালেন্টেড, তাদেরকে তুলে ধরতে হবে আমাদেরকে। তো তা নাহলে কি করে হবে? 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে তোমরা। খুব ভালো থেকো পিয়ালি, এইভাবেই জীবনে এগিয়ে যাও। হ্যাঁ দিদি। এবার দেখি সকলের জন্য কি খেলা আসছে। দেখো একটা জিলিপি ঝুলছে, সেই জিলিপিটা কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন, হাত পিছনে থাকবে, জিলিপিটা পুরো খেতে হবে। কে সবার আগে শেষ করতে পারে? যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে পিয়ালি। স্টার্ট। সাবধান, ভেঙে না যায়। আস্তে আস্তে চেবাও চেবাও। জল খাও। এসো। পিয়ালি খেলাটা শেষ করেছে 1 মিনিট 12 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মহুয়া, এবার তোমার সাথে গল্প করব। নমস্কার দিদি। নমস্কার। কি করো তুমি বলো মহুয়া? সঙ্গীত শিল্পী তো বটেই। একদম দিদি, সেটা তো আমার জন্মসূত্রে, একদম জন্মের পর থেকেই গান ওটা নিয়েই বাঁচা, আর ওটা নিয়েই হয়তো জীবনের তা শেষ তোমার দিন। পরিবার কি গানের মানুষ ছিল? না দিদি, আমার ফ্যামিলিতে কেউ গান করে না, কিন্তু আমার ছোট থেকেই একটা ন্যাক ছিল গানের প্রতি। মানে গান চললে পর হয়তো আমি কাঁদছি, কিন্তু গান চললে পর আমার সেখানে কান্নাটা থেমে যেত। সেটা থেকেই বাবা মা দেখে বুঝতে পারে যে আমি গানের প্রতি খুব আগ্রহ আমার। আমি বাবা মার একটা মাত্রই মেয়ে, বড়নগরের মেয়ে। ওখান থেকেই পড়াশোনা করি এবং মনিন্দ্র কলেজ থেকে পাশ করি, এবং তারপর আস্তে আস্তে আমার গান বাজনা নিয়ে চর্চা শুরু করে। সেটা আমার শখে ছিল তখন আর কি, প্রথম থেকে শখ গান একটা আমার ভীষণ। তারপর আস্তে আস্তে করে পানিহাটি লোক সংস্কৃতি ভবনে প্রোগ্রাম করতে যাই, এবং ওখানে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয় এবং তার ফ্যামিলি থাকে। সেখান থেকেই আমাদের পরিচয়, এবং সেখান থেকেই বিয়ের পরিণতি। বিয়ের পর আমার খুব সুন্দরভাবেই সংসার করছিলাম। তারপর একটা ফুটফুটে বাচ্চা আমার কোলে এলো, মেয়ে সন্তান। খুব খুশি, মেয়ে এলো যেহেতু, মেয়েকে সাজানো যায়, হ্যাপি ছিলাম। এবং তারপর পরবর্তীকালে বাচ্চাও সামলাচ্ছি, গান বাজনাও করছি, খুব সুন্দরভাবে জীবনটা এগিয়ে যাচ্ছিল। তারপর এরপর আমার আরও 2টো সন্তান হয়। ভালোভাবেই চলছিল সব কিছু। আমার বড় মেয়ের নাম মধুরিমা দত্ত, খুব ভালো স্টুডেন্ট ছিল। 2015 সালে আর কি, ক্লাস 8-এ পড়ে, 13 বছর বয়স তখন ওর। হঠাৎ করে একদিন জ্বর হলো। জ্বর হবার পর দিদি এই হাতে খুব যন্ত্রণা। তো এই হাতে যন্ত্রণা থেকে হাত তুলতেই পারছে না, মানে পরের দিন যে অঙ্ক পরীক্ষা দেবে সেটা দেওয়ার মতন ওর ক্ষমতা নেই। তো তখন সঙ্গে সঙ্গে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এবং নিয়ে যাবার পর চাইল্ড স্পেশালিস্ট দেখে বলেন যে ওর এক্ষুনি একটা ব্লাড টেস্ট করতে হবে। এবং ব্লাড টেস্ট করার পর ধরা পড়ে যে আমার বাচ্চাটার ব্লাড ক্যান্সার আক্রান্ত। কিচ্ছু বুঝতে পারিনি, একদম নর্মাল ছিল। 8-10টা বাচ্চা যেরকম থাকে আমার বাচ্চাটাও সেরকম হঠাৎ ছিল। করে জ্বর এলো? হঠাৎ জ্বর এলো। পরের দিন সকালে এলো, তখন দেখলাম যে অ্যাকুয়েট লিম্ফোমিয়া, ALL বলে একটা, মানে ক্যান্সারের তো ভাগ থাকে, ব্লাড ক্যান্সারের, তো সেইখান থেকে ওইটা ওকে ধরে ফেলেছিল দিদি। টাটা মেডিকেল সেন্টারেও ট্রিটমেন্ট শুরু করি আমরা প্রথম থেকেই। তো সেখানে ট্রিটমেন্ট চলতে চলতে দিদি ওর শরীরে এক দিন, মানে ওর সাথেই বাঁচতাম, মানে ও যখন যেরকমভাবে বাঁচতো আমিও হয়তো ওর মুখের দিকে তাকিয়ে বাঁচতাম। অসহ্য যন্ত্রণা, কেমো নিতে নিতে সারা গা হাত পা র্যাশ হয়ে যাচ্ছে এখানে, সারা মুখে। আস্তে আস্তে করে পরের দিন সকালবেলা আমি নিজে দেখছি যে আমার বাচ্চাটার চুলগুলো সব পড়ে গেল।
ছিটছে বালিশের থেকে, কারণ ও কেমো দিয়েছে, চুলগুলো পড়ে গেছে ওখান থেকে। স্কুল পড়া সবই বন্ধ ছিল, পরীক্ষাগুলো খালি স্কুলে গিয়ে গিয়ে অ্যাটেন্ড করতো। তারপরে আস্তে আস্তে করে মাধ্যমিক দিল। বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে হ্যাঁ, ওকে? বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর 3 বছর রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম, সারাক্ষণ ওখানে থাকতাম, রাত্রিবেলা ফিরতাম, বাড়ি আসতাম, এসে আবার চান খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না কোনো দিনই। তোমার আরো দুটো বাচ্চা ছিল না? হ্যাঁ, ওরা ছোট, ওরা আমার বাপের বাড়িতে, আমার মা, আমার মাসি, আমার শাশুড়ি এনারা দেখাশোনা করতেন। ওইখান থেকে করে এসে আবার রাত্রে আমি প্রোগ্রামে যেতাম মেয়েকে বাড়িতে রেখে। টাকার তো প্রচুর প্রচুর প্রয়োজন। প্রচুর দিদি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হেল্প করেছে, কিন্তু তারপরেও একটা এত বড় অ্যামাউন্ট আমি করে উঠতে পারছিলাম না। তার সাথে আমার গানটা অনেক বড় সাপোর্ট। এই ভালো লাগার গানটাই তখন আমার যুদ্ধক্ষেত্রে একদম এগিয়ে নিয়ে চললো আমাকে, যাতে আমি সব রকমভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু 2017-তে দিদি আমার মেয়ে খুব ভালো হয়ে গেল। বোঝাই যেত না যে ব্লাড ক্যান্সারের পেশেন্ট, এত সুন্দর হয়ে গেল। ঠিক 2018 একটা বছর খুব ভালো গেছে তখনও। 2018 আগস্ট মাস থেকে সম্ভবত, তখন থেকে ওর শরীরটা আবার একটু খারাপ হতে শুরু করলো। তো তোমরা এই কটা বছর ওকে ট্রিটমেন্টের মধ্যে রাখো? হ্যাঁ, একদম একটা দিনের জন্য ট্রিটমেন্ট কোনো রকম ভাবে কিছু বন্ধ হয়নি, আমরা একই জায়গায় করেছি। পুজোর সময় থেকে শরীরটা আবার খুব খারাপ হয়ে গেল, জলও খেতে পারছে না, টয়লেটও করতে পারছে না, সব আপনা আপনি বন্ধ হয়ে গেল। সুগার ফল্ট করে গেল, প্রেশার ফল্ট করে গেল। বাড়িতেই? বাড়িতেই হয়েছে দিদি। ওর তো কেমো চলছিল, বাড়িতে তার জন্য আসা যাওয়া করতো ওই টাইমটাতে। তারপর আমরা আস্তে আস্তে করে ওকে আবার সেদিনকে টাটায় নিয়ে যাওয়া হলো, কিন্তু আমি তখন ছিলাম না, শোতে ছিলাম। ওইখান থেকে খবর এলো যে আমার মেয়ের অবস্থা খুব খারাপ। তারপর দিদি আমি ওইখানে যাবার পরে গিয়ে দেখলাম আমার মেয়ের একদম তখন শেষ সময়। ও কখনো জানতো না যে দিদি ও ছেড়ে চলে যাবে, তাই জন্য ওর আশাটা ছিল যে ওর বাবাকে বারবার করে বলছিল যে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো, আমি বাড়ি যেতে চাই। এরকম কথা বলতে বলতে দিদি কখনো আমাদেরকে ছেড়ে চলে গেল। এই কটাতে ট্রিটমেন্টের ডক্টর তোমাদের তখন কিছু বলেনি যে ওর আবার ল্যাপস করবে বা? না, বলছিল এটা খুব রিস্কি, কারণ আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে বলেছিল, কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সময়টা ও দিল না। ছেলের সাথে এল ম্যাচিং করানো হয়েছিল, 50% ম্যাচও করে গেছিল, কিন্তু আরও তো কিছু প্রসেস আছে সেটা করার জন্য, কিন্তু সেই টাইমটা, তারপর তার সঙ্গেও আমাদের প্রচুর টাকারও দরকার ছিল, অর্থেরও প্রয়োজন ছিল, সেইটাও জোগাড় করার একটা ব্যাপার ছিল। খুব ভালো গান গাইতো দিদিও, তখন বলতো কোনোদিন গান চাইবে না, তাই জন্য আজকে সেই গানটার মধ্যে দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি দিদি। আর আজকে আমি এসছি, ওর অনেক স্বপ্ন ছিল যে ও বেঁচে থাকতে, যে ও একটা দিন হয়তো দিদি নাম্বার 1 এসে আপনার সাথে খেলবে, কিন্তু সেইটা তো ওর পূরণ হলো না। তাই আজকে ওর হয়ে আমি আপনার কাছে এসছি। ভেঙে পড়লে তো হবে না মহুয়া, কারণ তোমাকে আরো দুটো বাচ্চাকে তো বড় করতে হবে ভালোভাবে, ঠিকঠাক করে, তাই না? আর তার সাথে সাথে ফাংশন করছি দিদি, কারণ ও বলে গেছিল, তাই ওর স্বপ্নটা তো আমি ভেঙে দিতে পারি না। ও তো চাইতো, নিজে খুব ভালো গান করতো, খুব ভালো আঁকতো, তাই জন্য ওটার মধ্যে দিয়েই আমি ওকে বাঁচিয়ে রেখেছি। আমার কাছে ও আজও আমার মেয়ে হয়েই রয়েছে, সব সময় থাকবে। একদম দিদি। কি বলবো বলো? কষ্ট ছাড়া আর মনে কিছু নেই, সবটাই নিজের মনের মধ্যে রাখতে হচ্ছে। হয়তো আমি সেজে গুজে বাড়ির থেকে বেরোই দিদি, কিন্তু ওই যে মনে যে কষ্টটা, সেইটা তো আর মেটাতে পারি না। ওই মনের জ্বালাটা বুঝতেই তো পারছেন আপনিও একজন মা, যে কি হতে পারে তার সন্তান যদি চলে যায় কোথায়। আমার একটা কিছু হয়ে যাবে, আমার সন্তান আমাকে মালা পরাবে বা আমাকে কিছু করবে, কিন্তু না, এখানে উল্টোটা, আমাকে বাচ্চার ফটোতে মালা দিতে হচ্ছে। এটাই আমার কপাল যে আমি বাচ্চাকে রান্না করে খেতে দিতে পারছি না, ছাদের কোণে গিয়ে আমি বাচ্চাকে খেতে দিচ্ছি। মহুয়া দেখো, তুমিও মা, তাই জন্য আমি তোমাকে কোনো শব্দে তোমার মনে সান্ত্বনা দিতে পারবো না, কিন্তু এইটুকুই বলবো, মনে শক্তি রাখবে, জোর রাখবে, এবং দুটো সন্তানের দিকে তাকিয়ে তোমার জীবনটা অনেক ভালো করে বাঁচতে হবে, তাই না? তাদেরকে বড় করতে হবে, ভালো করে মানুষ করতে হবে, আর গানটাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এই মঞ্চ থেকে একটা গান শোনাবে মেয়ের কথা ভেবে। নিশ্চয়ই দিদি। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से।
मुलाकात हो ना हो দারুণ মহুয়া, খুব সুন্দর মহুয়া। कि फिर कभी रात हो ना हो Stop. সেবাও জল খাও, জল খাও। মহুয়া খেলাটা শেষ করেছে 1 মিনিট 20 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু রূপার সাথে কথা বলবো। নাচই জীবন রূপা তোমার। ছোটবেলা থেকেই নাচ ভালোবাসো? একদম ছোটবেলা থেকে নাচ খুব ভালোবাসি। মা নিজেই করাতো নাচ আবৃত্তি, স্কুলে এনসিসি করতাম, মা নিজে স্পোর্টসম্যান ছিলেন বলে। তো আর যাই কিছু করতাম বাড়িতে মা বাবা সবসময় আমাকে সহযোগিতা করতো, সাহস দিত। যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন মা আমার এত ইচ্ছা দেখে আমাদের কলকাতায় একটা নামি নাচের স্কুল, আমার গুরু শ্রীমতী তনুশ্রী শঙ্করের কাছে আমাকে ভর্তি করে দেন। সেখানে গিয়ে উদয় শঙ্কর ঘরানার নৃত্য আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, ভালো লাগে এবং ক্রমশ আমি নাচের মধ্যে ডুবে যাই আর কি। সেখানে আপনাদের সবার আশীর্বাদে এবং শুভেচ্ছায় ওখানে আমার আর এক নৃত্যগুরুকে মানে তার দেখা পাই, যিনি বর্তমানে আমার স্বামী গৌতম উপাধ্যায়। ওনার সহচর্যে আমরা আস্তে আস্তে আরও ওখানে ভালোভাবে নৃত্য শিক্ষা করি। দিদি আছেন এবং গুরুর আশীর্বাদে পরে আমাদের যখন বিয়ে হয় আমরা ভাবি যে এই উদয় শঙ্কর ঘরানার নৃত্য শৈলীটা, এবং আমার হাজবেন্ড নিজেও ছৌ করেছে, তো আমরা একটা স্কুল এখানে আমাদের রাজপুরে করি যেখানে এই ধরনের নাচের যে সুযোগটা সেটা যাতে এখানে ছেলেমেয়েরা পায় এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে শুধু একটা নাচের স্কুল নয়, আমাদের একটা মানবিক মেলবন্ধন, আদান প্রদান, ভালোবাসার একটা জায়গা আমরা যেন তৈরি করি, সেইভাবে আমরা সৃজক নাচের স্কুলটা তৈরি করি। এবার 5 জন স্টুডেন্ট থেকে 50 থেকে 100 এরমভাবে স্টুডেন্ট বাড়তে থাকলো। এরই সঙ্গে সঙ্গে মানে আমরা আমাদের এলাকার যে দুস্থ অনেক মানুষ আছে যাদের বাবা হয়তো বাড়ি বাড়ি গ্যাস দেয় কিংবা অটো চালান, টোটো চালান বা বাজারে সবজি বিক্রি করে, মা পরিচারিকার কাজ করে, কিন্তু তাদের ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, পয়সার অভাবে হয়তো আমাদের তো সেরকম সামর্থ্য ছিল না, কিন্তু আমাদের নাচের স্কুলে আমরা আসতে বলতাম, তাদের যদি একাগ্রতা আর ভালোবাসা থাকে, ট্যালেন্ট থাকে, তারা এসে বিনা পয়সায়, আমরা এরকম 50-60 জন এরকম আমাদের স্টুডেন্ট আছে, সেই থেকে আমরা তাদের শিখিয়ে যাচ্ছি। এবং যেটা বললাম যে যেহেতু নাচ আমার জীবন, আরও অনেকের জীবনে যাতে আলোকপাত করতে পারি সেইটার জন্য তো আমরা আর কি বিভিন্ন স্কুলগুলোতে মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোতে অ্যাসাইনমেন্ট করি, মানে বাইরের স্কুলগুলোতে 1 মাস গিয়ে থেকে সেখানকার স্টুডেন্টদের সমস্ত ট্রেনিং দিয়ে তাদের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয় স্কুল অ্যাসাইনমেন্ট সেই ডান্সের, সেগুলো আমরা করি। সেখানে 250 থেকে 1200 স্টুডেন্ট পর্যন্ত আমরা কোরিওগ্রাফি করি আর কি। তা আমাদের এই সমস্ত নন পেইড স্টুডেন্টরা যারা তাতে একটু ইনকাম করতে পারে তাদেরকে নিয়ে আমরা এই সব স্কুলগুলোতে নিয়ে যাই, তাদের কাজের সুযোগ করে দিই আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে, এবং তারা আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, যার জন্য তারা পরবর্তীকালে একটা ভালো নৃত্যশিল্পী তৈরি হবে একজন এবং নিজেও কিছু করতে পারবে। এইভাবে তাদেরকেও আমরা অর্থনৈতিকভাবে একটু সাহায্য করার চেষ্টা করি, কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই। আর তাছাড়া এর সঙ্গে আমরা প্রচুর ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেক বাচ্চা আছে তাদেরকে নিয়েও কাজ করেছি, এখনো করি। তাই তো অনেক বছর হয়ে গেল বোধহয়। অনেক বছর। আমাদের এই নাচের স্কুলটা বিগত কয়েক বছর ধরে আবার আমরা ডান্স থেরাপি ক্লাসটা শুরু করেছি। ও সেখানে আবার আর কি ডান্স থেরাপিটাও মানে হয় এবং অনেকে আমার থেকেও অনেক বড় আছেন, তারা বন্ধুর মতো মানে সেই ক্লাস নাচের মাধ্যমে চিকিৎসা, নাচের মাধ্যমে চিকিৎসা, মানসিক চিকিৎসা, শারীরিক চিকিৎসা, এসে কত রকম ভাবে কথার আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান এবং
তার সঙ্গে মানে নাচের মাধ্যমে সেইগুলোকে নিয়ে চর্চা করা, সব থেকে বড় ব্যাপার এর মধ্যে আর কি এই সমস্ত কাজে মানে শুধু আমাকে আমার হাজবেন্ড না, আমার শ্বশুরবাড়ির মানে আমার দেওর সোমনাথ, আমার শাশুড়ি এবং তারপরে আমার ছেলে হয় আর কি, ছেলে এখন ফার্স্ট ইয়ার, তো সে মানে সবাই মিলে প্রচণ্ড সহযোগিতাটা মানে ভীষণভাবে মানে পেয়েছি। এবং এই কাজটা নিয়ে নাচটা শুধু আমরা বাচ্চাদের প্রথমে ভালোবাসতে শেখাই, কারণ প্রথমে তারা বাবা মার হাত ধরে আসে, তারা জানে না যে আমি নাচ ভালোবাসি কি গান ভালোবাসি। তো আমাদের ক্লাসটা শুধু আর কি প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে হয়, টাইমটা ভীষণ মাস্ট, এবং তার সঙ্গে আর কি তাদেরকে নিয়ে প্রথমে তাদের ভালো লাগানো। তা এখন তোমার কতজন স্টুডেন্ট? এখন মোটামুটি 300-র কাছাকাছি স্টুডেন্ট আছে। প্রচুর। কতদিন হয়ে গেল ডান্স ক্লাস? ভাবনাটা ছিল আমার হাজবেন্ডের 1996-এ, তারপরে আমরা ভালোভাবে শুরু করি, আমাদের 2000 সালে বিয়ে হয়, ও বাবা, তারপরে আর কি অনেকগুলো বছর ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ শুরু করি আর কি। আর সব থেকে বড় কথা যেটা যে আমি যে অর্নামেন্টস এই যে তোমার এই বেশটা, এটা কি? এই অর্নামেন্টসটা সম্পূর্ণ আমার হাজবেন্ড গৌতমের বানানো, সে নিজে আঁকে, আমরা কোনো কিছু হায়ার করি না, মানে কিনি না বা কিছু না। আমাদের অনেক রকম কস্টিউম অর্নামেন্টস সবটাই মানে আমার হাজবেন্ড নিজে এঁকে পুরো আঁকা, মানে এর মধ্যে আমার ছেলের আঁকাও আছে আর কি, এগুলো মানে ও নিজেও আঁকে এবং আমাদের এগুলো শিখিয়ে দিই আমরা আমাদের স্টুডেন্টদের, এবং তারা তখন যখন অনেক বানাতে হয় একসাথে তখন আর কি তারা বসে মানে আমার হাজবেন্ড হাত ধরে ধরে শিখিয়ে মানে প্রপস থেকে শুরু করে সবকিছু আমরা। আর উদয় শঙ্কর ডান্স স্টাইলটার সঙ্গে আমরা ছৌ, ময়ূরভঞ্জ, সিরাইকেল্লা ছৌ এগুলো মিক্সড করেছি, এবং আমরা যে কন্টেম্পোরারি যে মুভমেন্টস এগুলো দিয়ে আমাদের সৃজকের নিজস্ব ইন্ডিয়ান ডান্স ফর্ম, এটা আমরা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর শোজ করি। আর যখনই সুযোগ পাই, মাঝে একটু হয়তো অন্যরা কেউ ক্লাস নিচ্ছে, আমি এসে একটু দেখি, ভীষণভাবে তোমার মতো রোগা তো থাকতেই হবে, তুমি ইন্সপিরেশন। ভালো থেকো রূপা, ভালো লাগলো, আশীর্বাদ করে এরকম ভাবে যেন এগিয়ে যায়। সৃজনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। স্টার্ট। মধ্যখানটা সুতরাং ধরো। রূপা খেলাটা শেষ করেছে 1 মিনিট 18 সেকেন্ডে। শ্রাবণী, নমস্কার দিদি। জীবনে হেরে গিয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছো। আমি মধ্যবিত্ত বাড়িতে মানুষ, আমার বাবা একজন প্রাইভেট ফার্মে চাকরি করেন, আমার দিদি আছে, দাদা, আমি সবার ছোট। তখন খুব অল্প টাকার মাইনেরই বাবি চাকরি করতেন। বাবি আমাদের কোনোদিন কষ্ট কী জিনিস বুঝতে দেয়নি। MA পার্ট 1টা 2012 সালে দিই। কলেজে যখন ভর্তি হই সেই মুহূর্তে একজনের সাথে আলাপ হয়, সেখান থেকেই আমাদের সম্পর্ক 3 বছর চলে। তারপরে দুজনকার বাড়ির মতেই আমাদের বিয়ে হয়। 5.5 বছর বিবাহিত জীবন। বিবাহিত জীবনে প্রথম দিক ভালোভাবেই চলছিল, যত দিন যাচ্ছিল তত কিছু কিছু প্রবলেম আমার সামনে এসে উপস্থিত হচ্ছিল। কি প্রবলেম? মানসিক টর্চার। মাসের মধ্যে প্রায় 10-12 দিনই যখন লেট নাইট করে নেশা করে ফিরতেন, প্রায় দিনই না খাওয়া হয়ে বিছানায় শুয়ে পড়তাম একটা কোণে। কোনো রকম তার সাথে কোনো সম্পর্ক থাকতো না। অনেক বুঝিয়েছি দিদি, একটা সম্পর্ক যেভাবে আমরা তৈরি করেছিলাম আমি চাইনি কোনো রকমভাবেই ভেঙে যাক। ইতিমধ্যে ওর চারিত্রিক দিক থেকেও পরিবর্তন লক্ষ্য করি আমি আস্তে আস্তে। তো যত দিন যাচ্ছে সেটা বাড়তো, মানসিক টর্চারের পরিমাণ বাড়তো। আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। বাড়িতে কিছু বলতে গেলে আমি ভয় পেতাম যে এক্ষুনি মনে হয় কিছু হয়তো প্রবলেম ক্রিয়েট হলো, কিছু বলার অধীনতা অবধি থাকতো না। একটা ঘরে চুপচাপ বদ্ধ ঘরে থেকে যেতাম। আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তারপরে কি তুমি বেরিয়ে আসার ডিসিশন নিলে?
অনেক চেষ্টা করি বেরিয়ে আসার, তো প্রথমে বেরিয়ে আসতে পারিনি। মানে আমার হাত থেকে ফোন অবধি সব কেড়ে নেওয়া হয়েছিল। মানে আমার যে ফোন ছিল সেটাও আমাকে ফোন অবধি করতে দেওয়া হতো না। দিনের পর দিন কিছু বললে বলা হতো না এটা এখন করতে হবে না, মানে টোটালটাই প্রেশার ক্রিয়েট কিছু শ্বশুরবাড়ির লোকজন তোমার সাথে কেউ ছিল না? বাড়ির যারা যে সমস্তরা ছিলেন তারা কোনোদিনই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আস্তে আস্তে যত দিন যাচ্ছিল তত প্রবলেম আরও বাড়ছিল। না খেয়ে প্রায় দিন শুয়ে পড়তাম, তারপর থেকে আমার শরীর খারাপ আরম্ভ হয়। আমাকে ডাক্তার বলে যে একে ভালোবাসা দিয়ে মানে রাখতে হবে, এরকম কথা বলে। আগের ইয়ারে আগস্টে আমি ওখান থেকে চলে আসি আমার বাবা মার কাছে আসি। তো দিদি আমি একটা কথা বলতে চাই যে যে কষ্টের মধ্যে দিয়ে গেছি সেই কষ্টটা খুবই মানে যন্ত্রণাদায়ক ছিল। কারণ আমি যখন এসেছি তখন কারোর সাথে কথা বলতাম না, মানে চুপচাপ একটা ঘরে বদ্ধ হয়ে থাকতাম। আমার মা গিয়ে খাইয়ে দিত, আমার শুধু চোখ দিয়ে জল বেরোতো, দিদির কিচ্ছু বলতে পারতাম না। তো বিগত 4 মাস আমি ডিপ্রেশন ভোগ করি। 4 মাস বাড়িতে থাকার পর একটা হসপিটালসের পক্ষ থেকে আমার কাছে ইন্টারভিউয়ের কথা আসে। আমি তখন না করে দিই। আমি বলি বাড়ির বাইরে আমি বেরোতে পারবো না, কারণ আমাকে তো সবাই দেখে বলবে। মানে অনেক মানুষের অনেক প্রশ্নের উত্তর তো দিতে হবে, একটা মেয়েকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। সে যখন ভালো করলো, 4 দেয়ালের মধ্যে ভালো করলো, সেটা কিন্তু কোনো মানুষ দেখে না। তখন কিন্তু তাকে কোয়েশ্চেন হয় যে তুমি কেন করলে। অনেক প্রশ্নের উত্তর দিয়েছি দিদি। তো আমি ওই জন্যই বাইরে বেরোতে চাইছিলাম না, এই কারণেই। তো আমার বাবা আমাকে খুব সাপোর্ট করেছেন। আমার বাবা আমাকে বললেন তুমি চলো আমার সাথে, আমি তোমার সাথে ইন্টারভিউ দিতে যাব। আমার বাবা সেখানে গিয়ে ইন্টারভিউ দেওয়া হলো, ওখানে আমি সিলেক্ট হলাম দিদি। আমার ম্যানেজমেন্ট খুব আমাকে হেল্প করেছেন। কতদিন হয়ে গেল এটার সাথে যুক্ত আছো? আমার 1 বছর হবে দিদি। তো এখন তোমার মেইনলি ডিপার্টমেন্ট কি, মানে তুমি কোন পদে আছো? এখন আমি নার্সিং ট্রেনিংটা করছি, প্লাস কিছু কিছু কাজ ওখানে স্যারেরা দেখার পর মানে আমি বিগত ওই 3 মাস আগে আমি ওখানের ম্যানেজার হই এখন। যে মানসিক ডিপ্রেশনে চলে গেছিলে তার থেকে সম্পূর্ণভাবে বেরোতে পেরেছো? অনেকটা ভালো আছি দিদি। এখন ধরুন আমি 80% ভালো আছি। যখন রাত্রির হয় তখন তো মানুষ একা হয়ে যায়, তখন হয়তো কিছু প্রবলেম হয়, কিন্তু দিদি আমি ভুলে গেছি আমার মা বাবার জন্য। আমার মা বাবা আমার ফ্যামিলি ভীষণ সাপোর্ট করেছে। ওই 20%টাকে আর জীবনে আসতে দেবে না? না দিদি, একদম না দিদি। বাবা মাকে ভালো রাখবে এবং নিজের জীবনের জায়গায় এগিয়ে নিয়ে যেতে হবে। একদম দিদি। আর আমি যে পেশেন্টদের সাথে থাকি, যখন আই হসপিটালে থাকি, পেশেন্টরা এসে কিন্তু এত মায়ের মতো ভালোবাসে। আমি যখন কথা বলি সবাইকে মা করেই কথা বলি। আমার লাইফে মা বাবার পড়ার প্রায়োরিটি কিছু নেই ওই হসপিটালস ছাড়া। তো আমার কাছে এখন ওনারাই সব। আমি যখন কেউ আসেন মা বলে এমনই কথা বলি, তখন ওনারা এত ভালোবাসেন। ওনাদের যে আশীর্বাদ, মানে ভগবান তো আমরা সামনে দেখতে পাই না দিদি। তো আমার বাবা মার পর যদি কিছু ভগবান থাকে, আমার ওখানের পেশেন্ট আর আমার ম্যানেজমেন্ট আমাকে এই জায়গায় দাঁড় করার মূলে। আমি এখন ভীষণ ভালো আছি। আমি দিদি আপনি আশীর্বাদ করুন যে আমি যেন আরও বড় জায়গায় পৌঁছাতে পারি, নিশ্চয়ই। আরও মানুষজনের পাশে দাঁড়াতে পারি। ভালো থেকো শ্রাবণী, ঠিক আছে? মন দিয়ে কাজ করো। নমস্কার দিদি। সাবধান। কেয়ারফুল। আস্তে, শেষ পাটটা আস্তে। এবার শুধু ধরো। শ্রাবণী খেলা শেষ করেছে 1 মিনিট 21 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পিয়ালি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রূপা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মহুয়া 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শ্রাবণী 5 পয়েন্টস। পিয়ালি পছন্দ 5.1 অডিও স্পিকার, রূপার পছন্দ বুকশেলফ, মহুয়ার পছন্দ রুম হিটার, শ্রাবণীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট শুভশ্রী এবং প্রীতম। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে
এই সুরে কোন বাংলা গান আছে? বলো রূপা। জানি না কোথায় তুমি। 5 পয়েন্টস। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 জন অভিনেত্রীর ছবি এখানে ঘোরাঘুরি করবে। একটা অভিনেত্রীর ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সেই অভিনেত্রীর ছবির গান শোনাবে। পিয়ারি। हम आपके आपके है कौन। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। রূপা। দারুণ অগ্নিবাণে রে। 5 পয়েন্ট। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। গানের কথায় কোন শব্দের সাথে চোখের সম্পর্ক আছে? বলো রূপা। বৃষ্টি। 5 পয়েন্টস। হারিয়ে গেছে দৃষ্টি। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস ব্যাগ এবং পার্স। পানের ছবি এসছে, এমন কোন গান গাইবে যেটার মধ্যে পান শব্দটা আছে। বলো শ্রাবণী। खाई के पान बनारस वाला। 5 পয়েন্টস। ओ खाई के पान बनारस वाला, সঙ্গে লেডিস ব্যাগ এবং পার্স। का ताला, ओ खाई के पान बनारस वाला। শুরু করছে আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট কৌশিক ব্যানার্জি। একটা টপিকের উপর উনি অভিনয় করে দেখাবেন। এই রাউন্ডের খেলা, সেটা বাজার প্রেস করে উত্তর দেবে যে উনি কি অভিনয় করে দেখালেন। পারলে 5 পয়েন্ট। প্রথম টপিক, বলো পিয়ালি। ছানা। 5 পয়েন্ট। সেকেন্ড টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো পিয়ালি। গাড়ির মেকানিক। একদম 5 পয়েন্টস। থার্ড টপিক, চলতি কথা।
বাঘের মাসি বিড়াল। 5 points. Fourth topic. কাকে দেখাচ্ছে দেখো। বলো মহুয়া। সাপুরে। 5 points. 5 নম্বর topic. চলতি একটা কথা। বলো পিয়াল। মশা মারতে কামান ধাঁধা। 5 points. জোরে হাততালি। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পিয়ালি 15 পয়েন্ট। পিয়ালির পছন্দ নন স্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে আছে মহুয়া 10 পয়েন্ট। মহুয়ার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। ধুনুচি, পুতুল, পায়রা, পরপর 3টে শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো রূপা। ধুতুরা, ধুনুচির ধু, পুতুলের তু আর পায়রা রা। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। রস, মন, নীল, নিচে 3টে অক্ষর আছে, কা সা মা। কোন অক্ষরটা উপরে 3টে শব্দের সাথে যোগ করলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো? এবার বলো শ্রাবণী। শাটা যোগ হবে। বলো শব্দগুলো। সারস, মনসা, শামিল। 20 পয়েন্টস। সঙ্গে জুসার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার মাসি, তার একমাত্র জামাইবাবু, তার বোন তোমার কে? এবার বলো মহুয়া। আমার পিসি। বোঝাও। আমার মাসি, তার একমাত্র জামাইবাবু হচ্ছে আমার বাবা, আর তার বাবার বোন হচ্ছে আমার পিসি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন স্পিকার। শেষ অক্ষর বাদ দিলে ট্রামের মাথায় পাই, স্টেডিয়াম বা সিনেমা হলে কেটে ভেতরে যাই। এবার বলো রূপা। টিকিট। বোঝাও। টটা বাদ দিলে টিকিট আমি ট্রামের মাথায় পাই, আর স্টেডিয়াম বা সিনেমা হলে আমরা টিকিট কেটেই যাই।
ব্লুটুথ হেডফোন স্পিকার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20। এই মুহূর্তে স্কোর, পিয়ালি স্কোর 40, মহুয়া স্কোর 40, রূপা স্কোর 70, শ্রাবণী স্কোর 30। তিনজন আছেন দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে, রূপা, মহুয়া এবং পিয়ালি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, দুটো শব্দে উত্তর। এবার বলো রূপা। গান বাজনা। রূপা বলছে গান বাজনা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিই। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রূপা উপাধ্যায় with 100 পয়েন্টস। এটা তোমার, এটা পিয়ালি তোমার। উইনারের ট্রফি রূপা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে এটা পড়া মুশকিল হবে, তুমি ধরে নাও। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। নিয়মের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। নিয়মের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইছি, ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। এরপরে দেখবেন আলো ছায়া।